নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমাদের অবশ্যই আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর, সেই পরিস্থিতি যে আইন শৃঙ্খলা বিঘ্নিত, সেই পরিস্থিতি কিন্তু বারবার সামনে এসেছে এবং একটা উত্তেজনা রয়েছে বাংলাদেশে এবং এদেশে, অর্থাৎ এই রাজ্যেও কিন্তু আমরা সেই প্রতিবাদ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই মুহূর্তে কী পরিস্থিতি এবং সেখান থেকে সর্বশেষ আপডেট কী পাওয়া যাচ্ছে আমি আশিসদার কাছে জেনে নেব। দেখো ইন্দ্রাণী, বাংলাদেশ থেকে যে সমস্ত খবর আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু মোটেই স্বস্তিদায়ক নয়। প্রথমেই জানিয়ে রাখি যে ত্রিপুরা থেকে একটি পর্যটক বোঝাই বাস সেটি যখন বাংলাদেশের ভেতরে ব্রাহ্মণবেড়িয়া বলে একটি জায়গা দিয়ে যাচ্ছিল, তখন প্রায় ইচ্ছাকৃতভাবে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। এই অবস্থায় বড়সড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু তারপরে বাসটিকে ঘিরে ধরে মৌলবাদীরা স্লোগান দেয়। এই বাস দুর্ঘটনাটি বড় আকার নিতে পারত। আমরা এর মধ্যেই দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তাকে কিভাবে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে। তার আইনজীবীর যে অফিস, সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা আক্রমণের খবর পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সামান্য অজুহাতে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে রাখার, জেলে রাখার মেয়াদ হঠাৎই 1 মাস বাড়িয়ে দেওয়া হলো। সেই জানুয়ারি মাসের 2 তারিখে আবার বিচার প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিশ্বের প্রতিবাদকে অগ্রাহ্য করে সেখানে মৌলবাদীদের দাপাদাপি চলছে এবং সেই দাপাদাপির নেতৃত্বে রয়েছে সেই জামাত, সেই রাজাকাররা যারা 1971 সালে বাংলাদেশে বিপুল হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারাই আজকে সামনের সারিতে এসে গণতান্ত্রিক মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে, সংখ্যালঘুদের ধ্বংস করতে চাইছে। অর্থাৎ এক কথায় বলা যায় হিংসার বাতাবরণ চলছে একেবারে। এবং বাংলাদেশের সেই পরিস্থিতি থেকে আমাদের নজর রয়েছে। আগামী দিনে কি বাংলাদেশে আপডেট হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো। তবে আমরা শুনেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে সেই শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করুক ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার। তাদের যা সিদ্ধান্ত হবে সেটাই রাজ্য মেনে নেবে। তবে এই যে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর যে প্রক্রিয়া, সেই যে প্রসিডিওর, সেটা কতটা সম্ভব, কিভাবে সম্ভব, এই বিষয়টা আশিসদা বলবেন। দেখো ইন্দ্রাণী, শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রক্রিয়াটা একটু জটিল। আমরা যেটা রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জের সনদ এবং তাদের নিয়মকানুনের মধ্যে যা লেখা আছে, তাতে এমন একটি প্রস্তাব কোনো সদস্য দেশকে সেই বৈঠকে তুলতে হবে এবং নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ দেশ যদি তাতে রাজি হয় এবং যাদের ভেটো ক্ষমতা আছে, সেই রকম ভেটো ক্ষমতাধারী কোনো দেশ যদি ভেটো দিয়ে আটকে না দেয়, তাহলে শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কেবল সিদ্ধান্ত নিলেই হবে না, কত বাহিনী যাবে, বাহিনী ছাড়া কোনো মেডিকেল টিম যাবে কি না, বা আর কি ব্যবস্থা করা হবে, সেগুলো খুঁটিনাটি তারপরে ঠিক হয়। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে 3টি প্রধান নীতি আছে ইন্দ্রাণী। সেই 3টি নীতি না বাস্তবায়িত করা গেলে কিন্তু শান্তিরক্ষী বাহিনী যেতে পারে না। তার প্রথম নীতিটি হচ্ছে বিবদমান সব পক্ষের সম্মতি। অর্থাৎ বর্তমান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবদমান পক্ষ বলতে যদি বাংলাদেশের সংখ্যালঘু সমাজ বা হিন্দু সমাজ আর উল্টো দিকে জামাত বা বাংলাদেশের সরকার ইত্যাদি হয়, এদের উভয়ের সম্মতিতেই শান্তিরক্ষী বাহিনী যেতে পারে, যার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জামাত ইত্যাদি তারা এ ব্যাপারে সম্মতি দেবে, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, শান্তিরক্ষী বাহিনী যেন নিরপেক্ষতা বজায় রাখে।
নিরপেক্ষতা মানে কিন্তু নিষ্ক্রিয়তা নয়। এই নিরপেক্ষতা বলা হচ্ছে যে ফুটবল মাঠে রেফারির যে ভূমিকা সেই রকম, অর্থাৎ তিনি দুটি দলের মধ্যে নিরপেক্ষ, কিন্তু কেউ যদি ফাউল করে তিনি অবশ্যই বাঁশি বাজাবেন। এক্ষেত্রেও শান্তিরক্ষী বাহিনী শান্তি রক্ষা করতে যাবে। যদি কেউ শান্তি ভাঙে এবং আক্রমণ করে তাহলে শান্তিরক্ষী বাহিনী বল প্রয়োগ করে সেই আক্রমণকে ঠেকাবেন, কিন্তু তিনি দুপক্ষের মধ্যে কোনো পক্ষে ঝুঁকে পড়বে না। এইটা হচ্ছে ব্যাপার। তৃতীয় নীতি হচ্ছে শান্তিরক্ষী বাহিনী কখনোই বল প্রয়োগ করবে না, দুটি ব্যতিক্রম বাদে। এক হচ্ছে আত্মরক্ষার জন্য, আর দুই হচ্ছে তাদের যে কাজে পাঠানো হয়েছে, রাষ্ট্রসংঘের যে ম্যান্ডেট, রাষ্ট্রপুঞ্জের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে বাস্তবায়িত করবার জন্য। এই দুটো কারণ ছাড়া তারা কখনোই শক্তি প্রয়োগ করবেন না। এখন এই যে তিন নীতি রয়েছে রাষ্ট্রপুঞ্জের, সেই নীতির প্রথমটি আমাদের মনে হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, জটিল হতে চলেছে, ঠিক বলছো। তার কারণ সব পক্ষের সম্মতি ছাড়া রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী যেতে পারে না, ইন্দ্রাণী। একেবারে। এবং আমরা দেখছি আশিসদা যে এই যে বাংলাদেশে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি নিয়ে আমেরিকা একটা ইঙ্গিতপূর্ণ তারা একটা বার্তা দিয়েছে। এছাড়া ভারত তো প্রতিবাদ করছে, ভারত তো নিন্দা সরব হয়েছে। এছাড়াও বিশ্ব কিভাবে হস্তক্ষেপ করতে পারে, কোন কোন দেশগুলোর এখানে কি কি ভূমিকা থাকতে পারে তাহলে? দেখো ইন্দ্রাণী, এটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে বিশ্ব কি করতে পারে। বিশ্ব কি নীরব দর্শক হয়ে থাকবে? এর আগেও পৃথিবীর কোনো কোনো প্রান্তে বড় বড় এই ধরনের ম্যাসাকার, গণহত্যা হয়েছে, বিশ্ব তেমন কিছু করতে পারেনি। কিন্তু সম্ভবত বাংলাদেশের ব্যাপারটা সেই রকম হবে না। তার কারণ নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি, এখনও অবশ্য তিনি মসনদে বসেননি, সেই ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য বর্তমান রাষ্ট্রপতি বাইডেনকে দায়ী করেছেন। আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে সাংসদদের একটি গোষ্ঠী তৈরি হচ্ছে যারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের পার্লামেন্টে মন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং অন্যতম সাংসদ প্রীতি প্যাটেল অবিলম্বে হিংসা বন্ধের কথা বলেছেন। আমরা দেখেছি 29 নভেম্বর ভারতের সংসদে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি একটি প্রশ্নের জবাবে লিখিতভাবে হিন্দুদের ওপরে আক্রমণে উদ্বেগ প্রকাশ করে সেই হামলা আক্রমণ থামাতে চেয়েছেন। এখন বিশ্ব কি করতে পারে, মার্কিনিরা কি করতে পারে, ব্রিটেন কি করতে পারে, ভারত কি করতে পারে? এই প্রশ্নের একটি উত্তর আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ। কিন্তু তার যে সমস্যা সেটাও আমরা উল্লেখ করেছি। আর কি করতে পারে? করতে পারে অর্থনৈতিক অবরোধ, অর্থাৎ সে বাংলাদেশ বাইরের থেকে আমদানির ওপরে বহু নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা স্পেসিফিক করে বলতে গেলে রাশিয়ার সাথে যেরকমটা হয়েছিল, যেভাবে বিশ্ব অ্যাক্ট করেছিল, সেটা কি করতে পারে সেভাবে? দেখো, রাশিয়ার ব্যাপারটা অন্য। রাশিয়ার ব্যাপারে রাশিয়ার সঙ্গে প্রকৃতপক্ষে পশ্চিমী দুনিয়ার লড়াই চলছে। পশ্চিমী দুনিয়া রাশিয়ার ওপরে নানা বিধিনিষেধ আরোপ করেছে, আবার রাশিয়া এবং তার বন্ধু রাষ্ট্রগুলো পশ্চিমীদের ওপরে নানা বিধিনিষেধ আরোপ করেছে। এটা সেরকম নয়। এখানে যেটা করতে পারে অর্থনৈতিক অবরোধ, যাকে বলে স্যাংশনস, অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানি হবে না বাংলাদেশে ওষুধ যাবে না, বাংলাদেশে আলু যাবে না, বাংলাদেশে খাদ্যপণ্য যাবে না। এইভাবে একটা চাপ তৈরি করা যেতে পারে। বাংলাদেশকে কোনো আন্তর্জাতিক অর্থভাণ্ডার টাকা পয়সা দেবে না, বাংলাদেশকে বিদ্যুৎ পাঠানো হবে না, বিদ্যুতে ঘাটতি সে দেশ। এইভাবে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা যায় যদি তাতে পার্শ্ববর্তী সবকটা দেশ প্রায় রাজি হয়। অর্থাৎ সেখানে চীনকেও রাজি হতে হবে। চীন একটা বিরাট দেশ, বাংলাদেশের কাছাকাছি তার অবস্থান, সুতরাং চীনকেও সেখানে রাজি হতে হবে। আরেকটি পথ হচ্ছে ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার চালানো। প্রচার কীভাবে চালানো যাবে আজকের দিনে, সেটা কিন্তু আগেকার থেকে অনেক সহজ। আগেকার দিনে দেখা গেছে যে বিরাট পরিমাণ লিফলেট ছাপিয়ে এরোপ্লেন থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু তার আর দরকার নেই। সমাজ মাধ্যমে, টেলিভিশনে, রেডিওতে প্রচার চালানো যায় যে এই হিংসার পথ থেকে আপনারা সরে আসুন, এই হিংসা বাংলাদেশকে শেষ
শেষ করে দেবে, সর্বনাশ করে দেবে। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এই হিংসা, এই সাম্প্রদায়িক হিংসা যায় না। এই প্রচার চালানো যেতে পারে। সুতরাং শান্তিরক্ষী বাহিনী, অর্থনৈতিক অবরোধ এবং সেখানকার মানুষের চেতনা ফেরাবার জন্য প্রচার, এই তিনটি পথেই এখন বিশ্ব জনমত, বিশ্বের রাষ্ট্রগুলো অগ্রসর হতে পারে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে এই আলোচনা করার জন্য, এবং আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে আগামী দিনে অবশ্যই বাংলাদেশ এবং আরও অন্যান্য খবরের দিকে আমাদের নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাবো। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।